এই শহরে এতগুলো মুখ এত সমর্থন পেয়েছি এবং এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই যে আপনাদের যে আবেগ, আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে অনুভূতি, এটা কিন্তু আমি কোনোভাবেই করতে পারবো না। আপনাদের এবং সকলের মধ্যে একটা আকুতি ছিল যে ভাই কবে আমরা এই স্বৈরাচার মুক্ত হব। আমি আমার মাকে দেখতে পারি না, কত মানুষ আমাকে বলেছে ভাই আমি পালিয়ে এসছি, হাজারের পর হাজার মাইল হেঁটে আসছি, পাহাড়ের ভেতর দিয়ে এসছি, এভাবে করে তারা দেশ ছাড়ে পালিয়েছে, শুধুটা জীবনটা দিয়ে পালিয়েছে, বেঁচে থাকার তাগিদে পালিয়েছে। তো এই বাস্তবতা যাতে আমি চাইবো না আমার কোনো শত্রুরও যাতে হয়। তো আমি এই বাংলাদেশকে আমরা ধারণ করতে চাই না, আমরা লালন করতে চাই না, আমরা একটি চেঞ্জ চাই। এই চেঞ্জটা হতে হলে আমাকে চেঞ্জ হইতে হবে। আমি যদি, আপনারা কি জানেন ইন্ডিয়ার প্রতিষ্ঠিত 79টি মিডিয়া ফ্যাব্রিকেটেড ক্যাম্পেইন করছে বাংলাদেশের বিরুদ্ধে এবং তারা ক্লান্ত হয়ে গিয়েছে, তারা পরিশ্রান্ত। আপনারা বাংলাদেশে বেগম খালেদা জিয়া জেলে, উনি জেলে দিনাতিপাত করছেন, কষ্টের মধ্যে আছেন, নেতারা তো ঠিকই বিজনেস ক্লাসে কোনো নেতা করেছে না, তাদেরকে নিয়ে আপনারা বাজার টাজার করেছেন না। কনসুলেট হবে সকলের, এখানে আমরা কম্প্রোমাইজ করব না ফ্যাসিস্টদের সাথে, আমরা কম্প্রোমাইজ করব না যারা খুন খারাপিকে প্যাট্রোনাইজ করেছে এবং এখনো করছে, যারা ডিসইনফরমেশন মিসইনফরমেশন ছড়াচ্ছে তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। কিন্তু এই আমি যে ভিকটিম হয়েছি, আমি যাতে বিরুদ্ধ মত দমন করার কারণে অথবা আমাকে সমালোচনা করার কারণে আরেকজন যাতে সে ভিকটিম না হয়, আরেকজন যাতে তার মায়ের পাসপোর্ট যাতে তার বন্ধ না হয়, আরেকজন যাতে তার বাবাকে 84 বছর বয়সে যাকে লন্ডনে সাইলেন করতে না হয়, তার পুরো পরিবারকে চাকরিচ্যুত হতে না হয়, এই বিষয়গুলো যাতে অন্যের ক্ষেত্রে না হয়। আমি শুধু বলছি যে আমি এতদিন 17 বছর পেয়েছি, পরে পেয়েছি। আরেকজন সাধারণ মানুষ, রিগার্ডলেস সে বাংলাদেশের সিটিজেন কিনা, যদি সে বাংলাদেশের সিটিজেন হয়, বাংলাদেশের আলো বাতাসে বেড়ে ওঠে এবং যদি সে দুর্বৃত্ত না হয়, অবশ্যই সে এখানে ওয়েলকাম হইতে হবে। সকলের ক্ষেত্রে সমতা থাকতে হবে। আমাদের যেটা বিষয় হয়েছে যে আমরা বাংলাদেশে একটা কালচার গড়ে উঠেছে যে আমরা একটু প্রিভিলাইজ থাকতে চাই। একটু ধরেন আমি বিভিন্ন সময় দেখি, যেমন আমি কিন্তু ভিআইপি না, কিন্তু আমি এয়ারপোর্টে ভিআইপি দিয়ে বের হতে চাই। আমি কিন্তু আগে যেতে চাই, আমি চাই যে আমার পাসপোর্টের সিলটা আগে মেরে দিক। যেই মুহূর্তে আমি আগে গেলাম সেই মুহূর্তে কিন্তু আমি আমার 3 জনকে পেছনে ফেললাম। যেই মুহূর্তে আমি একটু লাইনে দাঁড়িয়ে একটু প্রিভিলাইজ হতে চাইলাম, সেই মুহূর্তে আমি 3 জনকে কিন্তু বঞ্চিত করলাম। তো এই বিষয়গুলো আমরা দেখেছি যে এই বিষয়গুলো আমাদেরকে একটু পরিত্যাগ করা উচিত, আমাদের কালচারাল একটু পরিবর্তন হওয়া উচিত। আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা ফ্যাসিজমের কথা বলি, কিন্তু গণতন্ত্রের কথা বলছি, কিন্তু আমি বলছি যে আমারটাই ঠিক। আরে ভাই আগে আমারটা শুনেন, এই কথাটাই স্বৈরতান্ত্রিক। আমি আপনারটা শুনবো, আপনি আমারটাও তো শোনার ধৈর্য থাকতে হবে। আপনি আপনার বক্তৃতা দিবেন, আগে দিবেন, চলে যাবেন, কিন্তু আপনি আমারটা শোনার তো ধৈর্য থাকতে হবে। তো এই সংস্কৃতি আপনি যতদিন লালন না করবেন, এগুলি আসলে বাক্কা বাদ হবে। তো এই জন্য আমি যেটুকু বলি, আমি যেটি চেষ্টা করি যে আমি যতটুকু ধারণ করতে পারি, লালন করতে পারি, ততটুকুই আমি বলি। এবং এটা আমেরিকার থেকে যদি না হয়, আপনারা দেখেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে সারা দুনিয়ার মানুষ আমেরিকান সিটিজেনদেরকে ফলো করে, বাংলাদেশি মানুষকে। তো তারা কি বলছে, কি পোশাক আশাক পরছে, কি ধরনের শব্দ চয়ন তারা করছে। তো আপনার এটা হলো যে ড্রিম কান্ট্রি। আপনি ভাবা যায়, আপনি পেছনে চলে যান, 20 বছর আগে আপনি যখন গ্রামের মেঠো পথ ধরে হাঁটতেন, তখন কি চিন্তা করতেন যে আপনি নিউ ইয়র্কে এসে ম্যানহাটনের সামনে দাঁড়িয়ে একটা চুরুট খাবেন আর টাইমস স্কয়ারের দিকে তাকাবেন? তো এই অনুভূতিটা আপনি চিন্তা করেন যে ওই মানুষটি আপনাকে কিভাবে অবলোকন করছে, কিভাবে দেখছে। তো এইটুকু আপনাকে একটা এক্সাম্পল সেট করতে হবে যে হ্যাঁ আমি আমেরিকান, আমার কথাবার্তায় আমেরিকান, আমি ব্যবহারেও আমেরিকান, আচরণেও আমেরিকান। শুধু সুন্দর পোশাক আশাক করলে হবে না, আমাদের আচরণটা সুন্দর হতে হবে। এবং আমরা পারি, কিন্তু বাংলাদেশের মানুষ পারে না এমন কিছু নাই। বাংলাদেশের মানুষ পারে খুব বেশি নমনীয় মহান হতে, আবার বাংলাদেশের মানুষ পারে খুব বেশি বিদ্রোহী হতে। সুতরাং দুটোই আমাদের মধ্যে আছে। আমি মনে করি আমরা যদি একটু নিজেরা চিন্তা করি যে আপনারা দেখেন এখানে যারা সামনে বসা, সেই কত উদ্দীপক যৌবন মিজানুর রহমান বুলটন ভুইয়াকে দেখেছি, এখন থেকে চুলটুল সব খালি হয়ে যাচ্ছে। তো এখন ধরেন এই যে জিল্লু ভাই, সে এবার গ্রিন, কিন্তু তারপরে তো উনি ছেলে মেয়ে বিয়ে টিয়ে দিয়ে কেল্লা ফাতে। এখন আমাদের পরবর্তী প্রজন্ম বড় হচ্ছে, তারা যাতে দেখে এইটুকু শিখবে, তারা কিন্তু এখানকার তো তারা যাতে বুঝতে পারে যে আমাদের বাপ চাচার একটা ভালো সংস্কৃতি রেখে যাচ্ছেন। এই যে আমরা প্রাউড করি যে সোমা সাইদ,
আপনারা সোমা সাঈদ কি, এটা কিন্তু সকলের গর্ব করার বিষয়। সে কিন্তু দয়া করুণায় বিচারপতি হয় না। এই কুইন্স কোর্টের মতো জায়গায় ইলেক্টেড 10 বছরের জন্য, না 10 বছরের জন্য একটা ইলেক্টেড জাজ আপনারা পেয়েছেন। আমি খুব কৃতজ্ঞ এই জাজের প্রতি। বাংলাদেশের সাম্প্রতিককালে উনি গিয়েছিলেন, তাকে সকলেই, বাংলাদেশের চিফ জাস্টিস থেকে শুরু করে সকলেই আপনাকে ওয়েলকাম করেছেন। তো আপনারা ভোট দিয়েছেন, এবং ভোট দিলে ইউনাইটেড থাকলে যে আমরা পারি, এইটার প্রমাণ হচ্ছে সোমা সাঈদ। আমাদের আরো সোমা সাঈদ দরকার, আমাদের মূল ধারায় সম্পৃক্ত হওয়া দরকার। এখানে ইমরান খুব সুন্দর করে বলেছে। আসলে প্রথম আমি যখন, ইমরানই আমাকে বলছিল, তখন ঢাকা থেকে, ইমরানের সাথে আমার ওরকম পরিচয় নাই, যে আমি তখন একটা কনফারেন্সে আসবো, তো কার সাথে যোগাযোগ করব। তো ইমরানের সাথে যোগাযোগ হলো। আমি ফরিদ আলম ভাইয়ের সাথে কথা বলছিলাম, তখন বললো যে এখানে আপনার দরকার, আপনি এখানে এসে কিছুদিন থাকেন, দেখেন। এবং ইমরানই খুব সম্ভবত আমাকে প্রথম ইমেল অ্যাড্রেস সরবরাহ করেছিল ইউএন পাবলিক অ্যাফেয়ার্সের অফিসে। কিন্তু এর আগে অবশ্যই জাতিসংঘে এসেছি, প্রধানমন্ত্রীকে কভার করেছি, ওই প্রধানমন্ত্রীকেও কভার করেছি আমি, এই যিনি পালায় গেছে। তখন আমি ইত্তেফাকে ছিলাম, আমার কোনো দ্বিধা নাই, আমি তাকেও ইত্তেফাকে থাকতে, যখন জাতিসংঘের সাধারণ অধিবেশন এসেছিলেন তখন আমি কভার করতে এসেছি ইত্তেফাক থেকে। তো তারপরে তখন ইমরান বলতেছিল আপনারা তো এসে এসে চলে যান, আমি এখানে এসে থেকে দেখছি এখানে কি প্রয়োজনীয়তা। এবং ইমরানকে আমি বলেছি, এবং কায়েসের বাসা তো আমি থেকেছি, একটা ছোট্ট একটা বাসায় থাকতো, তো সেই বাসার মধ্যে আমাকে রেখেছে। তো এই জন্য আমি আজকে খুব চেয়েছি কায়েস যাতে আসে। এই শহরে এতগুলো মুখ, এত সমর্থন পেয়েছি, এবং এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই যে আপনাদের যে আবেগ, আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে অনুভূতি, এটা কিন্তু আমি কোনোভাবেই করতে পারবো না। আপনাদের এবং সকলের মধ্যে একটা আকুতি ছিল যে ভাই কবে আমরা এই স্বৈরাচার মুক্ত হব। আমি আমার মাকে দেখতে পারি না, কত মানুষ আমাকে বলেছে ভাই আমি পালিয়ে এসছি, হাজারের পর হাজার মাইল হেঁটে আসছি, পাহাড়ের ভেতর দিয়ে এসছি, এভাবে করে তারা দেশ ছাড়ে পালিয়েছে, শুধুটা জীবনটা দিয়ে পালিয়েছে, বেঁচে থাকার তাগিদে পালিয়েছে। তো এই বাস্তবতা যাতে আমি চাইবো না আমার কোনো শত্রুরও যাতে হয়। তো আমি এই বাংলাদেশকে আমরা ধারণ করতে চাই না, আমরা লালন করতে চাই না, আমরা একটি চেঞ্জ চাই। এই চেঞ্জটা হতে হলে আমাকে চেঞ্জ হইতে হবে। আমি যদি চিন্তা চেতনায়, মানসিকতায় যদি আমি সেইটাই ধারণ করি, আমি যদি নিচেরই মনে করি যে না আমি যা করছি সেটাই সঠিক, আর কেউ করেনি, এটাও ঠিক না। অনেক অনেক কথা বলেছেন, এটি কিন্তু একজনের বিষয় ছিল না, এটি একটা সম্মিলিত প্রয়াস ছিল। যে ছেলেটি পালিয়েছে, বনে বাজারে ঘুরে বেরিয়েছে, ধান খেতে রাত্রি যাপন করেছে, তার যে স্যাক্রিফাইস, আমি সুন্দর একটি বাসায় থেকে 3 বেলা খেয়ে, আমার স্যাক্রিফাইসের মধ্যে গালফ অফ ডিফারেন্স। কারণ সে সম্মুখ সমরে ছিল, আমি তো হয়তো একটা সুবিধাজনক স্থানে থেকে কথা বলেছি, অন্তত আমার লাইফের ঝুঁকি ছিল, আমার পরিবার অন্য সদস্যের ঝুঁকি ছিল, কিন্তু আমি তো নিরাপদ ছিলাম। কিন্তু যে মানুষটি, যে ছেলেটি সেখানে থেকে সংগ্রাম করেছে, আজকে আপনারা মুজিব মার্শালের রিপোর্টের কথা বলছেন নিউ টাইমসে, সেই মুজিব মার্শালই কিন্তু রিপোর্ট করেছে মিলিয়ন্স মানুষ কোর্টের বারান্দায় ঘুরছে। তো নিউ টাইমসে যেটি হলো যে আমাদের রিয়েলিটিটা বুঝতে হবে, এবং আমাদের এই সুযোগকে যাতে আমরা হাতছাড়া না করি, আমরা যাতে গায়ের জোরে নিজের কথাটা স্টাবলিশ করার চেষ্টা না করি, আমরা যাতে অন্যের মতকে টলারেন্স করার মতো মেন্টালিটি যাতে আমাদের গড়ে ওঠে। আমি যা বলছি, আমি যেটা বললাম যে আমার সেটা নেওয়ার সক্ষমতা, সামর্থ্য থাকতে হবে। আজকে যে কথাটি বলেছেন, এই যে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, আমাদের সোহেল বলেছেন, আপনারা কি জানেন ইন্ডিয়ার প্রতিষ্ঠিত 79টি মিডিয়া ফ্যাব্রিকেটেড ক্যাম্পেইন করছে বাংলাদেশের বিরুদ্ধে, এবং তারা ক্লান্ত হয়ে গিয়েছে, তারা পরিশ্রান্ত। তো সুতরাং এগুলো আপনাদেরকেই, এইগুলার আমাদের প্রত্যেককেই কিন্তু আমাদের এটা জবাব দিতে হবে। আমরা যদি টুইটে একটু অ্যাক্টিভ হই, আমরা যদি ফেসবুকে অ্যাক্টিভ হই, একটু যাতে ইংরেজিতে লিখি। তো ইংরেজি লেখা আপনারা এখন কিন্তু ভুল লিখলেও আপনাকে এআই আছে, আপনাকে শুদ্ধ করে দিবে। তো সুতরাং সেটা যদি আপনারা করেন প্রত্যেকটা ইভেন্টের, আমি বলছি না যে আপনারা ক্যাম্পেইন করেন, এবং এই সরকার এটা বলছে না, প্রফেসর ইউনূস কখনোই বলে নাই যে আপনারা আমার পক্ষে লিখেন, তার তো এটা দরকার নাই, এটাতে ঊর্ধ্বে। কিন্তু আমাদের দেশের স্বার্থে, মানুষের সাথে, আমাদের সভরেন্টির স্বার্থে এটা আমাদেরকে করতে হবে। কারণ ষড়যন্ত্রকারীরা, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে, আমাদের দেশকে বিকৃতভাবে চিত্রিত করছে, যা না তা বলছে। সুতরাং এটা আমাদের সকলকে অ্যাড্রেস করতে হবে। আরেকটা যে ব্যাপারটি বলা হলো যে আপনাদের
মানে রাজনীতির ক্ষেত্রে বা হিস্সার ক্ষেত্রে প্রবাসীদের যে কথা যেটা বলা হলো, যেমন আমাদের আপনারা জানেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলে একটা মন্ত্রণালয় খালেদা জিয়া যখন উন্নতি হয়েছিল তখন তিনি করেছিলেন। তো আমার এটা চিন্তার মধ্যে যদি কোনোদিন সুযোগ হয় আমরা এরকম আমরা যদি এরকম করতে পারি, আমরা করতে পারি যে টপ রেমিটেন্স কান্ট্রি ধরেন আমরা 7টা ঠিক করলাম, টপ রেমিটেন্স প্রেরণকারী কান্ট্রি। তো এই 7টি দেশ থেকে তো আমরা যদি এরকম সিলেক্ট করি, যেমন এই মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি থাকবেন তিনি একজন প্রবাসী হইতে হবে, তিনি একজন হাইয়েস্ট রেমিটেন্স প্রেরণকারী হইতে হবে এবং একজন হাইয়েস্ট ট্যাক্স পেয়ার হতে হবে। এটা হলেই কিন্তু একজন প্রবাসীর কিন্তু অধিকার রক্ষিত হয়। আমরা যদি একটা সেল করি, ধরেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেল, সেখানে যদি আমরা 7 জন কর্মকর্তাকে যদি রাখি, আমরা 7টা দেশ সিলেক্ট করি এ বি সি রেমিটেন্স প্রেরণকারী অনুসারে, তাদেরকে আমরা জানেন সিআইপি দেওয়া হয়, এটাও কিন্তু পলিটিসাইজ হয়ে গিয়েছে। এই দীর্ঘ ও যদু মধু ভুন্ডি ব্যবসায়ী করে সেও হাইয়েস্ট রেমিটেন্স প্রেরণকারী হিসাবে সিআইপি পেয়েছে। তো আমরা যদি এইটা করি, এই সেলে যদি আমরা 7 জনকে 7টা দেশ থেকে নেই এবং তারা ভোট করে যদি প্রতিনিধি নির্বাচন করে, সেটাও কিন্তু এক ধরনের ডেমোক্রেটিক এক্সারসাইজ হয়। সুতরাং এটি ভাববার কোনো কারণ নাই। কেউ বললেন যে আপনারা বাংলাদেশে গেলে আপনাদেরকে বলে এখানে কেন আসছেন ভোট করতে, প্রবাসী, আপনারা প্রবাসী। আবার বাংলাদেশ থেকে যারা আসে তাদেরকে নিয়ে তো আপনারা খুব নাচানাচি করেন, ছবি তুলেন। আপনারা বুঝতে হবে আপনি আমেরিকান সিটিজেন। ওই বাংলাদেশ থেকে যে নেতা আসবে ও আপনার সঙ্গে ছবি তুলবে, আপনি তার সাথে কি ছবি তুলবেন? তো সুতরাং আপনাদের মানসিকতা চেঞ্জ করতে হবে, আপনাদেরকে বড় ভাবা শিখতে হবে। আপনারা বাংলাদেশে বেগম খালেদা জিয়া উনি জেলে দিনাতিপাত করছেন, কষ্টের মধ্যে আছেন, নেতারা তো ঠিকই বিজনেস ক্লাসে কোন নেতা করেছে না, তাদেরকে নিয়ে আপনারা বাজার টাজার করেছেন না। এটা হয়তো বলতে খারাপ লাগবে, আমি শুধু ওইরকম বলতে আমার একটু নিরপেক্ষ থাকতে হবে। তো সুতরাং এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি কারো দ্বারা ব্যবহৃত হচ্ছি কিনা। বাংলাদেশের নেতাদের অনেক স্যাক্রিফাইস আছে, দ্বিধা নাই। বাংলাদেশে অসংখ্য মানুষ জেল খেটেছে, গুম হয়েছে, বলি হয়েছে বলেই তো আজকের এই অবস্থা তৈরি হয়েছে। অসংখ্য আবু সাইদ, ফাইয়াজ জীবন দিয়েছে, মুখ ধরা জীবন দিয়েছে বলেই তো আমরা আজকে কথা বলতে পারছি। আমরা এখন নানা ধরনের পদ পদবিতে যেতে পারছি, কেউ রাষ্ট্রদূত উপদেষ্টা হচ্ছে, কিন্তু জীবনের বিনিময়ে রক্তের উপর দাঁড়িয়ে। সুতরাং এই রক্তের সাথে যদি কেউ প্রতারণা করে, এটি কিন্তু উপরালাও সইবে না, মহান আল্লাহ রাব্বুল আলামিন সইবে না। তো সুতরাং আমরা মনে করি এখন সময় এসছে আমাদের অ্যারোগেন্সিকে একটু কমাতে হবে। আমাদের অনেকেই আছেন, অনেকের অনেক স্যাক্রিফাইস। এই যে সোশ্যাল মিডিয়ার যে জাগরণ, এখানে মাসুম আছেন, অনেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা কথা বলেছেন এবং কথা বলেছেন বলে তারা এটা কি করেছেন, জনমত তৈরিতে সহযোগিতা করেছেন। এখন হচ্ছে কি একটা ইউনিফাইড জনমত যখন তৈরি হয়েছে, এখন কিন্তু আপনাকে এই ইউনিফিকেশনের পক্ষে থাকা উচিত, যাতে এটা আর ভুলণ্ঠিত না হয়, শত্রুরা যাতে আর সুযোগ না পায়। তাহলে পরে হবে কি, যদি আমার উদ্দেশ্য থাকে সমগ্র জাতিকে ইউনিফাই, ঐক্য গড়ে তোলা এবং গণতন্ত্রের পথে যাওয়া, তাহলে এখন আমাকে সেই পথেই থাকা উচিত এবং এটাকে এনকারেজ করা উচিত। তো যাই হোক, আমি বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ যে ধারা ফিরে এসছে, আজকে গ্লোবাল মানে এরিনাতে বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশের যে সক্রিয়তা, বাংলাদেশের যে মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে, এই মর্যাদাটা এটা অব্যাহত থাকবে এবং এটি নির্বাচিত সরকার আসলেও তার জন্য সুবিধা হবে। যে এই আপনারা এই যে অনেকে কনসার্ন যে আমেরিকা 34% আপনার ট্যারিফ নির্ধারণ করেছে, এর আগেও কিন্তু অন টপ অফ দ্যাট অলরেডি আমরা 15% ট্যারিফ দেই প্রোডাক্টের উপর, না অলরেডি 15% তো আছেই, তো এখন হচ্ছে গিয়ে 52%। আবার এটাও মনে রাখতে হবে যে আমরা প্রায়, আমি যদি নভেম্বরের মাসের কথাই ধরি 2024 সালে, যে আমরা প্রায় $11+ বিলিয়ন আমরা বাংলাদেশে রপ্তানি করেছি, কিন্তু তার বিপরীতে আমরা $2 বিলিয়ন নিচে আমরা আমদানি করেছি ইউএস থেকে। হোয়ার ইজ, আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের প্রায় গ্যাপ হচ্ছে প্রায় 8 গুণ গ্যাপ। তো এই যে মানে আমরা খুব লেস আমরা ইম্পোর্ট করছি, আমরা খুব লেস আমরা এক্সপোর্ট করছি, কিন্তু অনেক বিশাল পরিমাণে আমরা পাহাড় সম গ্যাপ। তো সুতরাং এটা একটা ভাইস ভার্সা বিষয় আছে, কিন্তু বাংলাদেশের এই বাস্তবতা, এটা অনেক দেশের ব্যাপারেই করা হয়েছে। এবং আপনারা জানেন প্রেসিডেন্ট ট্রাম্প ইজ এ বিজনেসম্যান মোর দ্যান এ প্রেসিডেন্ট। তো সুতরাং এখানে এটাকে প্রপারলি অ্যাড্রেস করতে হবে।
তো আমাদের সবচেয়ে জরুরি, আমি কালকেও সেদিনও ওয়াশিংটনে কথা বলছিলাম, আমাদের এই ফাইন্যান্স অ্যাডভাইজার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর অ্যান্ড স্পেশাল এনভয় তারা আসছেন এই মাসেই, এসে তারা ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর কাজে আসবেন। বাট আমি বলেছি তাদের এটা উচিত ডিপার্টমেন্ট অফ ট্রেজারিতে বসা, এটা নিয়ে একটা নেগোসিয়েশন করা, একটা ভাইস ভার্সা সিচুয়েশনে আসা, যে তারাও দিবে আমরাও দিব। সুতরাং একটা সহনীয় পর্যায়ে যেতে হবে, নাহলে বাংলাদেশ এটা এফোর্ড করতে পারবে না। বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বিশাল ধাক্কা। সুতরাং এটার ব্যাপারে সরকার সচেতন রয়েছে এবং ফাইন্যান্স মিনিস্ট্রি তারা এখানে আসবেন, যে তাদের কাউন্টার পার্টের সাথে কথা বলবেন। আমাদের ওয়াশিংটনের মিশন তারাও এটা নিয়ে খুবই, এবং আমি বলেছি যে আমি ফ্রি, আমি এনিওয়ার এভরিওয়ার আই ক্যান গো অ্যান্ড আই ক্যান টক। আপনারা যদি মনে করেন আমি যেখানে, আমরা অলরেডি কমিউনিকেশনে আমরা আছি এবং আমাদের লেজিসলেশনেও কমিউনিকেশন দরকার। আপনারা যারা কংগ্রেসম্যান এবং সিনেটরদের সাথে যার নির্বাচনী এলাকা এটাকে অ্যাড্রেস করা উচিত, যে দেখো আমাদের এই বিপদের মধ্যে ফেলেছি। সুতরাং এটা প্রেশার গ্রুপ যদি থাকে, আপনার ভ্যালু কিন্তু বাংলাদেশের আপনার সিনেটরের কাছে আপনার বাংলাদেশের একজন এমপির চেয়েও বেশি, মন্ত্রীর চেয়েও বেশি। সুতরাং আপনার সেই নেগোসিয়েশন, কারণ আপনার ভোটে সে সিনেটর নির্বাচিত হয়, কংগ্রেসম্যান নির্বাচিত হয়। সুতরাং সেটি আপনাদেরও সবচেয়ে বেশি জরুরি এখানে ভূমিকা রাখা এবং বাংলাদেশের পক্ষে থাকা। এখন যে বাংলাদেশের যে উত্তরণের পথে যাবার যে একটা সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগটা যাতে আমরা কাজে লাগাই। এবং ধন্যবাদ আমাদের কনসাল জেনারেল এবং তার টিমকে আজকের এই অনুষ্ঠান আয়োজন করবার জন্য। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। জি, শুধু